सदाशिवसमारम्भां शंकराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। नमस्कार, शुभ सन्ধ্যা। অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আমরা 2024 সালের একেবারে শেষ দিনে শেষ ক্ষণে আমরা এই আমাদের যে এই পাঠচক্রের আয়োজন করতে পেরেছি বিবেকানন্দ লোক সংসদের পক্ষ থেকে। তার জন্য সর্বপ্রথম উপস্থিত যিনারা আছেন সকলকেই আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বামী বিবেকানন্দ লোক সংসদ পশ্চিমবঙ্গ শাখা বিচারধারা বিভাগের পক্ষ থেকে আমরা প্রত্যেক 31 দিন যুক্ত মাসগুলোতে এই সন্ধে 7টায় যে আমরা পাঠচক্র করে থাকি, এটাও আমরা 2024 সালের ডিসেম্বর মাসের এই পূর্ণ শুভ সন্ধ্যায় উপস্থিত হয়েছি। পঞ্চম পাঠচক্র, আন্তর্জালিক পাঠচক্রে। আপনারা সকলেই জানেন আমাদের শীর্ষক বঙ্গীয় মহাপুরুষ, তাদের আদর্শ ও বিচার। তো এই শীর্ষককে কেন্দ্র করে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সর্বপ্রথম আমাদের এই সভায় সভাপতিত্ব করার জন্য যাকে আমরা পেয়েছি, স্বনামধন্য পণ্ডিত, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব প্রাক্তন ডিন ছিলেন, বর্তমানেও তিনি বরিষ্ঠ সংস্কৃত বিভাগের বরিষ্ঠ অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার মহলা স্যার। এছাড়া তিনি স্বামী বিবেকানন্দ লোক সংসদ এর আজীবন সদস্য এবং পশ্চিমবঙ্গ শাখার সভাপতির দায়িত্বেও তিনি নিজের যে কর্তব্য সদা সর্বদা পালন করছেন। আমরা প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম জানাচ্ছি। স্বীকার করে গ্রহণ করে যিনি আমাদের মধ্যে বক্তব্য প্রদানের জন্য মুখ্য বক্তা হিসেবে আমাদের মধ্যে আছেন, তিনি হলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্বনামধন্যা একজন অধ্যাপিকা, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার মহাবিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের যশস্বিনী বিভাগীয় প্রধানা অধ্যাপিকা ডক্টর দেবস্মিতা সিট মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন। ম্যাডামের বিষয়ে আমরা উনার কথা বলার সময় উনার একটু আমি সারসংক্ষেপ উনার ব্রিফ ডেসক্রিপশন করব। তো উনাকেও আমরা আমাদের স্বাগত সুস্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের এই আন্তর্জালিক যে সত্রে উপস্থিত সমস্ত শ্রোতৃমণ্ডলকে আমাদের পক্ষ থেকে আমরা স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি। তো প্রথমেই আমরা আমাদের প্রথা মেনে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনারই বিবেক বাণী পাঠের মাধ্যমে আজকের যে অনুষ্ঠানের প্রারম্ভ করব। তাই বিবেক বাণী স্বদেশ মন্ত্র পাঠের জন্য আমি অনুরোধ করছি শ্রী অভিজিৎ বর মহাশয়কে বিবেক বাণী পাঠ করার জন্য। सर्वेभ्यो नमो नमः। স্যার আমার আওয়াজ আসছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে,
ভুলিও না, তোমার জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না, তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃতা হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আরো বলো, দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। ধন্যবাদ অভিজিৎ বর মহোদয়কে। এখন আমরা আমাদের এই সান্ধ্যকালীন যে সভায় সভাপতি পদ অলঙ্কৃত করছেন প্রফেসর ডক্টর মহলা মহোদয়। উনাকে অনুরোধ করব উনার উদ্বোধন বক্তব্যের মাধ্যমে আজকের এই সভার উদ্বোধন করুন। স্বামী বিবেকানন্দ লোকসংসদ পশ্চিমবঙ্গ শাখার বিচারধারা পক্ষ থেকে আজকে আমাদের পঞ্চম পাঠচক্র, এখানে উপস্থিত সকল জ্ঞানী গুণী এবং বিদগ্ধ শ্রোতৃমণ্ডলী কে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আমাদের বিষয় আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মহাপুরুষ এবং সাহিত্য, এই নিয়ে আমরা আলোচনা করি। আজকের যে আমাদের বিষয় আছে সেটি হচ্ছে শিবনাথ শাস্ত্রীর কবিতায় প্রগতি ভাবনা। এবং আমাদের আমন্ত্রণ স্বীকার করে যিনি আজকে এখানে আলোচনা করার জন্য উপস্থিত আছেন, তিনি ডক্টর দেবস্মিতা সিট মহাশয়া, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, প্রভাত কুমার কলেজ, কাঁথি, পূর্ব মেদিনীপুর। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে সংযোজক হিসাবে ডক্টর শুভময় পাহাড়ি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে উপস্থিত সকলকে আমি আমার সাধুবাদ এবং কৃতজ্ঞতা আমি জানাই। আজকের আলোচনার বিষয় যেটা আজকে আমরা শুনবো সেটি হচ্ছে শিবনাথ শাস্ত্রীর কবিতায় প্রগতি ভাবনা। বস্তুত শিবনাথ শাস্ত্রী তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, লেখক এবং ব্রাহ্ম সমাজের প্রধান নেতা। এবং তার কবিতা এবং গদ্যে প্রগতি চিন্তা মূলত সমাজের অন্ধকারাচ্ছন্ন দিকগুলিকে চিহ্নিত করে তা দূর করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তার প্রবন্ধ এর মাধ্যমে এবং কবিতার মাধ্যমে। যেমন তার প্রবন্ধে আমরা দেখি, এগুলো নিশ্চয় আমাদের আলোচিকা তিনি খুব ভালো করে আলোচনা করবেন। জাস্ট আমি কয়েকটি পয়েন্ট বা আমার যতটুকু চিন্তা আমি একটু উপস্থাপন করছি। তিনি শিক্ষার গুরুত্ব উপরে প্রাধান্য দিয়েছেন। শিবনাথ শাস্ত্রীর লেখায় নারী এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষা বাধ্যতামূলক করার জন্য তিনি তার প্রবন্ধে তুলে ধরেছেন। তিনি মনে করতেন সমাজের উন্নতির জন্য সকলের শিক্ষিত হওয়া জরুরি। যেমন আমাদের স্বামী বিবেকানন্দর লক্ষ্য ছিল সমাজকে যদি সুষ্ঠুভাবে গড়ে তুলতে হয়
তাহলে নারী পুরুষ উভয়কে শিক্ষিত হতে হবে। ঠিক সেইভাবে শিবনাথ শাস্ত্রীর তার প্রবন্ধে তিনি এই সমস্ত কথাগুলিকে তুলে ধরেছেন। তারপরে তার প্রবন্ধে যেটা আরো বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে নারী মুক্তি। তার রচনাগুলিতে নারীদের প্রতি বিদ্যমান সামাজিক বৈষম্যের প্রতিবাদ এবং তাদের উন্নতির প্রয়োজনীয়তা প্রকাশ পায়। তিনি নারী শিক্ষার প্রচার করেছিলেন এবং বিধবা বিবাহ এর পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। এছাড়া তার ধর্মীয় সংস্কারও তার চিন্তায় দেখা যায়। যেমন ব্রাহ্ম সমাজের নেতা হিসাবে শিবনাথ শাস্ত্রীর ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে তিনি ছিলেন। তার রচনার ধর্মের আধ্যাত্মিক এবং মানসিক দিকগুলিও এখানে গুরুত্ব পেয়েছে। সমাজ সংস্কার বিষয়ে তার লেখায় অস্পৃশ্যতা, বর্ণভেদ প্রথা এবং অন্যান্য সামাজিক কুসংস্কারও তিনি বিরোধিতা করেছেন। তিনি মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা সমাজের প্রতিটি স্তরে মমতা ও ন্যায়ের আহ্বান জানায়। এছাড়া তিনি আধুনিকতার উপরেও গুরুত্ব আরোপ করেছেন তার প্রবন্ধ এবং কবিতায়। তার রচনায় বিজ্ঞান এবং যুক্তিবাদের প্রতি আগ্রহ পরিপ্রকাশ হয়েছে এবং আধুনিক সমাজ গঠনের প্রত্যাশাও এখানে তার প্রবন্ধে দেখা যায়। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার প্রসার এবং সমাজের অন্ধকারাচ্ছন্ন দূর করলেই প্রকৃত প্রগতির পথে এগিয়ে যাওয়া যাবে। এবং তার যে সমস্ত মুখ্য প্রবন্ধ আছে সে প্রবন্ধ এর মধ্যে তিনি তার বিধবা বিবাহ প্রসঙ্গ, নারী শিক্ষা ও মুক্তি এবং ওনার জীবনী, আমার জীবনী, এই সমস্ত উপরে তিনি সুন্দরভাবে মানে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বা সমাজের কিভাবে উন্নতি হবে এই বিষয়ে তিনি সুন্দরভাবে গুরুত্ব আরোপ করেছেন। যাই হোক, আজকে আমরা আমাদের আলোচিকা ডক্টর দেবস্মিতা সিট মহাশয়ের মুখ থেকে আমরা এই সমস্ত বিষয়ে আজকে শুনবো এবং আমরা আরো কালাতিপাত না করে আমরা প্রকৃত বিষয়ে প্রবেশ করব। এবং এইটুক বলে এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমি সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অবশ্যই বিবেকানন্দ এর আদর্শে অনুপ্রাণিত হব এবং সমাজকে সুষ্ঠু ভাবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের ভূমিকা অনস্বীকার্য থাকবে, এই প্রতিজ্ঞা নিয়ে এইটুকু বলে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বঙ্গীয় মহাপুরুষ তাদের আদর্শ বিচার, এই শীর্ষককে অবলম্বন করে আজকের আমাদের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত আছেন ডক্টর দেবস্মিতা ম্যাডাম। উনার বহুচর্চিত মানে উনার যে অত্যন্ত মূল্যবান যে বিষয় শিবনাথ শাস্ত্রীর কবিতায় প্রগতি ভাবনা, এই বিষয় অবলম্বনে উনি তার বক্তব্য উপস্থাপন করবেন। তার পূর্বে আমাদের অধ্যক্ষ মহোদয়ের যে অত্যন্ত স্থলিপুলাক ও ন্যায়ে উনার যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিবনাথ শাস্ত্রী সমাজ সংস্কারক ছিলেন, বিশেষত মদ্যপান বিরোধী ছিলেন। তিনি বলছেন মদ না গরল নামেও একটা পত্রিকাও তিনি প্রকাশ করেছেন। ম্যাডামের মুখ থেকে অবশ্যই আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা শুনবো। তো তাই বর্তমানে ম্যাডামকে অনুরোধ করার আগে আমরা ম্যাডামের বিষয়ে কিছু জানবো। ডক্টর দেবস্মিতা সিট একজন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্বনামধন্যা অধ্যাপিকা। বর্তমানে তিনি বিভাগীয় প্রধান হিসেবেও স্নাতক এবং স্নাতকোত্তর বাংলা বিভাগের দায়িত্ব তিনি নির্বহন করছেন। তিনি প্রথমত তিনি লেডি ব্রাবোন কলেজ থেকে বিএ পাস করেছেন। তারপর ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখান থেকে তিনি তার স্নাতকোত্তর উপাধি এবং পিএইচডি লাভ করেছেন। তারপর তার অসামান্য একটি গ্রন্থ কবিতা সমাজ কবি মন অন্তরঙ্গ পাঠ নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থরত্ন আমরা উপহার পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সেমিনার, আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যস্তরীয় চর্চাসত্রে তার মূল্যবান পত্রপত্রিকার দ্বারা আমরা সমৃদ্ধ হচ্ছি এবং ছাত্র সমাজ সমৃদ্ধ হচ্ছে। তো এইরকম একজন মহীয়সী
মহিলাকে আমরা, নারীকে আমরা আমাদের মধ্যে পেয়ে ধন্য অনুভব করছি। তাই আমি সাক্ষাৎ অনুরোধ করছি ম্যাডাম, আপনি আপনার বক্তব্যের দ্বারা আমাদেরকে কৃতার্থ করবেন। ম্যাডাম প্লিজ। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটা কি অন রাখবো না অফ রাখতে পারি? আপনার টেকনিক্যাল ইস্যু যতটা যা সাপোর্ট করছে, যদি আচ্ছা ঠিক আছে, আমি টেকনিক্যালি যদি আপনি পারেন করুন, তাহলে নাহলে করে নেব। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। সবাইকে যথাযথ সম্মান, শুভকামনা, শ্রদ্ধা জ্ঞাপন করি। স্বামী বিবেকানন্দ লোকসংসদ আয়োজিত বঙ্গীয় মহাপুরুষ তাদের আদর্শ বিচার শীর্ষক এই আলোচনা সভায় আজ আলোচনার বিষয় হিসেবে আমি 19 শতককেই বেছে নিলাম। 19 শতক বলতে প্রথমেই আমাদের বাংলার নবজাগরণের কথা মনে আসে। আর বাংলার নবজাগরণ বললেই যাদের কথা সবার আগে মনে আসে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিংবা অক্ষয় কুমার দত্ত আর স্বামী বিবেকানন্দ। এদের নিয়ে আমরা যতটা আলোচনা করি ঠিক ততটা আলোচনা আমরা আরো কিছুজন রয়েছেন যাদের নিয়ে করে উঠতে পারি না। যেমন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, কিংবা কালীপ্রসন্ন সিংহ মহাশয়, শিবনাথ শাস্ত্রী মহাশয়, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, এদের নিয়ে আমরা আলোচনা ততটা করি না। সেই সূত্রেই খানিকটা এই আলোচনার প্রয়াস। তবে একটা কথা আমি শুরুতেই বলে রাখি যে মহলা স্যার বললেন যে সব বিষয় নিয়ে উনি যথেষ্ট তথ্য আমাদের দিলেন এবং উনি বললেন যে আমি সব বিষয় নিয়ে হয়তো আলোচনা করব, কিন্তু আমি আসলে সেভাবে ভাবিনি। আসলে আমি কবিতার দিকটাই শুধু আজকে আলোচনা করব, কারণ কবিতা প্রসঙ্গে আমি যে ডিসকোর্সটা করেছি, যে যতটা কাজ করেছি সেই কাজটার কথা বলতেই অনেকটা সময় যাবে। কাজেই আজকে বোধহয় সবটুকু আলোচনা সম্ভব হবে না। আজকে আমি কবিতার মধ্যে থাকবো বলেই কবিতায় প্রগতি ভাবনা ব্যাপারটা বলবার চেষ্টা করেছি। কাজেই আমার এই অপারগতাকে আপনারা মাফ করবেন। আমি আপাতত কবিতার মধ্যে থাকছি, তারপর আলোচনার সুবাদে তো কিছু কথা উঠে এসেছে, উঠে আসবেই। এখন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আদর্শ এবং বিচারে একজন অত্যন্ত প্রগতিশীল মননের মানুষ ছিলেন, এই বিষয়টি বিশ্লেষণ করে দেখাই আজকের আলোচনার মূল উপজীব্য, এবং সেটা তার কবিতার সূত্র ধরে। তবে এই শিবনাথ শাস্ত্রীর লেখায় প্রগতি ভাবনা কিভাবে ধরা দিয়েছে সেই বিষয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমেই যে ব্যাপারটা মনে আসবে যে আমরা প্রগতি বলতে কি বুঝি, বা একজন কবিকে আমরা প্রগতিশীল কেন বলবো। এই বিষয় নিয়ে আলোচনা অনেক দীর্ঘায়িত করা যেতে পারে, তবে খুব সংক্ষেপে বলতে গেলে বা ভাবতে গেলে এটুকু কথা অন্তত বলা যায় যে আমাদের সমাজ সতত পরিবর্তমান, এবং সমাজের এই গতিশীলতাকে, এই গতিকে স্বীকৃতি দিয়ে যে লেখক তথা কবি এক সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে পরবর্তী ধাপের বা পরবর্তী অবস্থার আঁচ করতে পারেন, বা যে কবি অনুভব করতে পারেন আগামীর সম্ভাব্য পরিস্থিতি, তাকে আমরা প্রগতিশীল বলে বিবেচনা করতে পারি। সেই বিচারে অবশ্য শিবনাথ শাস্ত্রী অবশ্যই একজন প্রগতিশীল কবি। আমি শুরু করব একটা অন্যরকম জায়গা দিয়ে, সেই শুরুর কথাতেই আসি যে একজন প্রগতিশীল মানুষের জীবন ও সাহিত্য আমাদের প্রগতির পথে আমাদের প্রত্যেককে নবজন্ম দিয়ে থাকে। এই দিকটা যদি দেখতে চাই আমরা, সেই দিক দেখতে চাইলে শিবনাথ শাস্ত্রীর যে এই কাজটা শুরু করার পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে, সেইটা একটু বলি। যে একটা প্রশ্নচিহ্ন সবসময় আমাদের মনের মধ্যে, অন্তত আমার মনের মধ্যে তো দানা বেঁধে থাকেই, যে ঊনবিংশ শতাব্দীতে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকখানি উদ্যোগী হলেন। শুধু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন, আরো অনেকেই। তাদের মধ্যে শিবনাথ শাস্ত্রীও ছিলেন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ও ছিলেন, অনেকেই ছিলেন। তা সত্ত্বেও এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই বাংলার তথা ভারতবর্ষের
মেয়েদের শিক্ষা কিংবা ক্ষমতায়নের জন্যে এত রকম প্রকল্প আর সচেতনতা শিবিরের প্রয়োজন যে কেন হয়, এটা একটা মস্ত বড় বিস্ময়ের জায়গা। মানে নবজাগরণ ঘটে যাচ্ছে ঊনবিংশ শতাব্দীতে, আমরা দাঁড়িয়ে রয়েছি একবিংশ শতাব্দীতে, অথচ আমরা যেন অনেকখানি পিছিয়ে গেলাম। কেন পিছালাম? সেই জিজ্ঞাসার সূত্র ধরেই ঊনবিংশ শতাব্দীতে কে কি করেছেন সেটা ভাবতে ভাবতেই দেখলাম যে বিদ্যাসাগর পরবর্তী বাঙালি মনন চর্চায় যদি ঢোকা যায়, সেখানেই শিবনাথ শাস্ত্রী একটা মহিরুহের মতো দাঁড়িয়ে রয়েছেন। আসলে শিবনাথ শাস্ত্রী বিষয়ে আগ্রহ জন্মেছিল একটু অন্যভাবেই। বেশ কিছুদিন আগে শিবনাথ শাস্ত্রীর শ্রমজীবী কবিতাটা নিয়ে খানিকটা গবেষণার চেষ্টা করেছিলাম, যেহেতু আমার মনে হয়েছিল কবিতাটা দ্য ইন্টারন্যাশনাল গানের ভাবানুবাদ, এবং যেহেতু প্রত্যেক ভাবনারই যুক্তি এবং প্রতিযুক্তি দুটোই থাকে, তাই গবেষণার এই পদচারণাটা সহজ হলো। কারণ দ্বন্দ্ব না থাকলে তো এগোনো যায় না, সেই দ্বন্দ্বেই এগিয়ে চললাম। সেই গবেষণার পরিণতি যাই হোক না কেন, পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর প্রগতিশীল মননের পরিচয় কিন্তু যথেষ্টই পেয়েছি। তাহলে এই ব্যাপারটা একটু বিস্তারিত আমি আলোচনা করছি। আলোচনায় ঢুকে যাওয়ার আগে একটা ছোট্ট কথা মনে করে নিই, যে আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় 1925 সালে। আর শিবনাথ শাস্ত্রীর সময়কাল যদি আমরা ধরি, সেই সময়কালটা কিন্তু 1847 থেকে 1919। কাজেই শিবনাথ শাস্ত্রীর জীবদ্দশার মধ্যে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার কোনো প্রশ্ন সেভাবে দেখা দেয়নি। অন্তত শিবনাথ শাস্ত্রী যেই সময়ে এই শ্রমজীবী কবিতা লিখছেন সেই সময় তো নয়, সেটা অবশ্য আরো আগে, 1874 সালে, অনেকটাই আগে। কিন্তু এই যে 20 শতকের শুরুতে বা শুরুর মানে তৃতীয় দশকে ধরা যেতে পারে, তৃতীয় দশকে গিয়ে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা পাচ্ছে, অথচ 19 শতকের মধ্যভাগে অবস্থান করেও একজন কবি, শিবনাথ শাস্ত্রীর কথাই বলছি, তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে আসন্ন যুগান্তরের কথা। শ্রমজীবী কবিতার মধ্যে দিয়ে আমরা যেটা পাচ্ছি, যে যুগান্তরের আশায় কমিউনিজমের পথ চলা, এই জায়গাটাকে ধরার চেষ্টা করেছি। ইতিহাসটা একবার জেনে দেখি যে শ্রমজীবী আর দ্য ফরাসি গান দ্য ইন্টারন্যাশনাল, তার যোগসূত্রটা কিভাবে পাওয়া যায়। 1871 সালে এগুই পতিয়ের যখন ফরাসি ভাষায় দ্য ইন্টারন্যাশনাল রচনা করলেন, শিবনাথ শাস্ত্রী তখন 24 বছরের যুবক। এরও 3 বছর পর 1874 সালে শশীপত বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করলেন ভারত শ্রমজীবী পত্রিকা, এবং সেই পত্রিকার প্রথম সংখ্যাতেই শ্রমজীবী কবিতাটি প্রকাশ পাচ্ছে। তো আপাত দৃষ্টিতে এই ঘটনা দুটোর মধ্যে যোগসূত্র থাকার কথা নয়। মানে সেই সময় দাঁড়িয়ে শিবনাথ শাস্ত্রীর পক্ষে এই ফরাসি গান হয়তো সরাসরি শোনা বা অনুবাদ করা সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না, তার কারণ হচ্ছে 1871 সালে এগুই পতিয়ের এই গান লিখলেও সেটা তো তখনও পর্যন্ত খুব পরিচিতির আলোয় আসেনি। বরং পিয়ের দ্য গেটার যখন সুর দিলেন এই গানে, এবং সুর দেওয়ার পরে তা জনসমক্ষে এলো 1888 সালের জুলাই মাসে। এরপরেই দেখা যাচ্ছে যে দ্য ইন্টারন্যাশনাল সং পরিচিতির আলোয় আসছে। তো এই ফরাসি গানের ইংরেজি অনুবাদ এর পরবর্তী ঘটনা হওয়াই যুক্তিগ্রাহ্য, এবং শিবনাথ শাস্ত্রীর পক্ষে ওই ইংরেজিটাই দেখা হয়তো সম্ভব ছিল। তো হয়তো হয়তো শিবনাথ শাস্ত্রী ইন্টারন্যাশনাল সং আগে থেকে শোনেননি বা জানতেন না, অথবা কোনো এক যোগসূত্র ধরে জানতেও পারতেন। কারণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সূত্র ধরে শিবনাথ শাস্ত্রী এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যথেষ্ট সখ্যতা ছিল, সেই সূত্র ধরে ফরাসি গানটি শিবনাথ শাস্ত্রীর পর্যন্ত পৌঁছানো অস্বাভাবিকও কিছু নয়। তো যাই হোক, আমরা এটা বিশ্লেষণ করে একটু দেখি
যে 1874 সালে পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর পক্ষে দ্য ইন্টারন্যাশনাল সম্পর্কে অবগত থাকা সম্ভব কতটা ছিল। যদি ছিল না ধরেও নি, তাহলেও এই কবিতাটাকে যদি বিশ্লেষণ করা যায়, তো এগুই পতিয়ের ইন্টারন্যাশনাল আর শিবনাথ পাবো যে ক্ষেত্রকালের ব্যবধানে যে অস্তিত্ব, প্রত্যেক মানুষের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রকালের ব্যবধানটা প্রায় মুছে যাচ্ছে এবং পৃথিবীর ম্যাডাম, আপনার ভিডিওটা বন্ধ করে বলুন তো, আপনার কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। করে দেখি এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখন যাচ্ছে? তাহলে ভিডিওটা কিছুক্ষণ অফ থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো তো ওই পতিয়ের এবং শিবনাথ শাস্ত্রী দুই প্রান্তের দুই মানুষের চিন্তা চেতনার পরিধি মিলে যাচ্ছে। এইখান থেকেই আমার বিভ্রান্তিটা জন্মেছিল যে অনুবাদ হলেও হতে পারে। যাই হোক, আমরা একটু দেখি যে গানটায় কি ছিল। আমি ফরাসি জানি না, কাজেই ফরাসিটা বলছি না, আমি ইংরেজি শুরু করছি। আর এই পতিয়েরের যে লেখা ফরাসি কবিতাটা, তার ইংরেজি অনুবাদ দেখে আমি নিজে একটা বাংলা তর্জমা করেছিলাম, সেটা আমি একটু বলে তার সঙ্গে তুলনার চেষ্টা করছি। ইংরেজি অনুবাদ করলে শুরু হচ্ছে এইভাবে: স্ট্যান্ড আপ ড্যামড অফ দ্য আর্থ, স্ট্যান্ড আপ প্রিজনার্স অফ স্টারভেশন, Risen thunders in its volcano. This is the eruption of the end. Of the past, let us make a clean slate. Enslaved masses, stand up, stand up. The world is about to change its foundation. We are nothing, let us be all. This is the final struggle. Let us group together. And tomorrow, the international will be the human race. ওঠো গো বিশ্ববাসী সব, অনশন বন্দি যত, ওই শোনো আগ্নেয়গিরি গর্জন, উপস্থিত শেষ বিস্ফোরণ। এসো আজ অতীতকে মুছে ফেলে গড়ব নূতন, দাসত্ব শৃঙ্খলিত জনগণ ওঠো জাগো। বিশ্ব প্রস্তুত প্রায়, ভিত্তি তার করতে বদল, ব্যর্থ একাকী সবে, এসো আজ হই একদল। এই হোক চূড়ান্ত সংগ্রাম, একজোট হই এসো আর, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দেখলে বিষয়টা আরো খানিকটা স্পষ্টভাবে ধরা দেবে। একটু বলি: রক্ষাকর্তা কেউ নেই যেন, কেউ নয় সর্বোচ্চ, না কোনো বিধাতা, না কোনো নৃপতি, না কোনো নেতা বা নেত্রী। উৎপাদকের ভূমিকায় এসো, নিজেদের করি রক্ষা, সর্বজনের পরিত্রাণের ডিক্রিটা করো জারি। অবসান হোক চোরের মেয়াদ, কারাগার থেকে টেনে এনে হোক আত্মার চিরমুক্তি। এসো গো আমরা হাতে হাত রেখে হই দৃঢ় সংকল্প, লোহায় যতক্ষণ তা গরম। দায়িত্ব কিছু না হয় আরো ধনবানের পরে, দরিদ্রের অধিকার এক প্রবাদ শূন্য গর্ভ। ঢের হলো এই বঞ্চনা, এই হতাশার হেফাজত, আইন বিষয়ে সাম্যের কিছু অন্য রকম দাবি। বিনা শ্রম কোনো অধিকার নয় এই সাম্যের কথা, সমভাবে যেন অধিকার বিনা ন্যূনতম শ্রম নয়। খনির এবং রেলের মালিক চরম বিকাশে ঘৃণ্য, শ্রম চুরি ছাড়া অন্য কিছু কি কোনোদিন তারা করেছে? অত্যাচারীর গুপ্ত গর্ভে যা কিছু সৃষ্টি সব গলে যায়, আদেশ আসুক তাদের উপরে ফিরিয়ে দেওয়ার, জনগণ শুধু তাদের নিজের
রাজা আমাদের করেছে মাতাল বিষাক্ত ধূমগন্ধে, শান্তি ঘিরুক আমাদের হোক শাসক বিরোধী যুদ্ধ, হরতাল হোক সেনাবাহিনীর, হাওয়ায় উড়ুক মালিকানা, আর ভাঙুক পদাধিকার, জেদ করে যদি নরখাদকেরা আমাদের মাঝে নরক গড়তে, তবে শীঘ্রই জেনে নেবে তারা আমাদের সব বুলেট প্রস্তুত আছে আমাদেরই সেনা সাথে আমরা মহান ম্যাডাম, চিরতরে তবে জ্বলে উঠবে সেই সোনা রোদ্দুর। ম্যাডাম আপনার কেটে কেটে যাচ্ছে, আওয়াজটা কন্টিনিউ শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আপনার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। শুভময় স্যার। হ্যাঁ হ্যালো, ম্যাডাম, মাঝে মাঝে একটু টেকনিক্যাল ইস্যু হ্যাঁ হচ্ছে। শোনা যায়। আচ্ছা, আমি তো আমার তো ফুল ঠিক সিগন্যালই আছে, আপনি দেখাচ্ছে। চলুন। এখন কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শিবনাথ শাস্ত্রী শ্রমজীবী কবিতায় আমরা দেখছি, উঠো জাগো শ্রমজীবী ভাই, উপস্থিত যুগান্তর, চলাচল নারী নর, উঠো জাগো ডাকিতেছি তাই। তো শ্রমজীবীদের শ্রমের প্রসঙ্গই দুটো কবিতাতে মুখ্য হয়ে উঠেছে। ইন্টারন্যাশনালের শুরুতেই শোনা যায় অনশন কবিকণ্ঠের উদাত্ত আহ্বান, আগ্নেয়গিরির শেষ বিস্ফোরণ উপস্থিত, অর্থাৎ সমাজ ব্যবস্থার পরিবর্তন তথা যুগান্তর আসন্ন। যে আসন্ন যুগান্তরের কথা শ্রমজীবী কবিতার শুরুতেও আমরা শুনতে পাচ্ছি। তো ইন্টারন্যাশনালের আবেদন পৃথিবীব্যাপী, শ্রমজীবীর আবেদন মূলত ভারত ভূমিকে কেন্দ্র করে। তবে কবিতার প্রায় উপান্তে এসে যখন শোনা যায়, ওই দেখো সাগরের পাড়ে শ্রমজীবী শত শত কেমন সংগ্রামে রত, তখন আমাদের মগ্ন চৈতন্য ভারতভূমি ছাড়িয়ে দেখা যাচ্ছে দেশান্তরে ধাবিত হতে চায়, এবং তাতে অবশ্য ত্রুটি খুব একটা হয় বলে মনে হয় না। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী বারে বারে সবার প্রতি আহ্বান জানিয়ে কবিতার চলনকে আন্তর্জাতিক করার কথাই হয়তো ভেবেছিলেন। কবিতাটা পড়লে অন্তত এমনটাই মনে হয়। তো দুই কবিতার মধ্যে আন্তর্বয়নিক যোগ সত্যি আমাদের বিস্ময় জাগায়। যেমন হেনকালে কে ঘুমাতে পারে, অকর্মণ্য জড় যারা ঘুমাকে থাক অজ্ঞান আধারে, শিবনাথ শাস্ত্রী। তো স্থিতাবস্থাপন্থী স্থবিরদের প্রতি ধিক্কারে এই দুই কবির সুরই আবার আয় তবে শ্রমজীবীগণ ঘোরতর বাজি আসেই মিলিয়ে দেওয়া যায় পতিয়েরের লাইন, পিস অ্যামং আস, ওয়ার্ড টু দ্য টাইরান্টস। আরো একটা জায়গায় একটু বিশ্লেষণ করে যদি দেখা যায়, পতিয়ের যেখানে লিখছেন, দেয়ার আর নো সুপ্রিম সেভিয়ার্স, নাইদার গড, নো সেইজার, নো ট্রিবিউন, প্রডিউসার্স লেট আস সেভ আওয়ারসেলভস, ডিক্রি দ্য কমন সালভেশন। এই লাইনগুলি সূত্র ধরে শিবনাথ শাস্ত্রী মহাশয়ের কিছু লাইন উল্লেখ করা যেতে পারে, যেমন সমাজের মূল তোরা ভাই, কে দেখেছে ধরাতলে, মূল বিনা তরু চলে, মাথা চলে তাতে লাভ নাই, যথা ছিল রহিবে তথায়। তো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, নিপীড়কের বিরুদ্ধে গর্জে ওঠা পতিয়েরের কলমের ধার হয়তো শিবনাথ শাস্ত্রীর কবিতায় আমরা পাই না, হয়তোবা দৃষ্টিভঙ্গির নিরিখেও শিবনাথের চেতনা খানিক ভিঙ্গ,
বেশ খানিকটা আলাদা হয়ে যায়। তবু শ্রমজীবী ভাবের অনুষঙ্গে যে ইন্টারন্যাশনালেরই অনুরণন, সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন প্রশ্ন হলো, যেটুকু আন্তর্বয়নিক যোগ তা অভিজ্ঞতালব্ধ নাকি পাঠলব্ধ? যদি পাঠলব্ধ বলে ধরে নেওয়া হয়, তবে দ্বিতীয় প্রশ্ন উঠে আসে, সময়ের বিচারে শিবনাথ শাস্ত্রীর পক্ষে মূল ইন্টারন্যাশনাল পাঠ করা কতখানি সম্ভব ছিল। আর যদি অভিজ্ঞতালব্ধ বলেই ধরে নেওয়া হয়, তবে সেই অভিজ্ঞতার সূত্রটি কি, এইটা ধরতে গেলেই আমরা কিন্তু শিবনাথ শাস্ত্রীর প্রগতি চেতনার কথাটা মাথায় আনতে পারি। কারণ এই সময় তো আর কমিউনিজমের ভাবনার কোনো উত্থান ভারতবর্ষের মাটিতে সেভাবে ঘটেনি। কাজেই শিবনাথ শাস্ত্রীর এই ডিসকোর্স আমাদের কাছে একজন প্রগতিশীল কবির চিন্তা চেতনা হিসেবেই ধরা দেয়। এখন ভারত শ্রমজীবী পত্রিকায় শিবনাথ শাস্ত্রীর এই কবিতা তো প্রকাশ পেয়েছিল, কিন্তু তার পূর্বের যে ইতিহাস, সেখানে দেখা যাচ্ছে যে ঔপনিবেশিক ভারতবর্ষে 19 শতকের শেষ ভাগে ব্রিটিশ পুঁজিতে গড়ে উঠেছিল পাট, চা, বস্ত্র, কয়লা, এইসব শিল্পকেন্দ্রিক কারখানা। ব্রিটিশ পুঁজিপতিরা স্বভাবতই শ্রমিকদের উপরে অকথ্য অত্যাচার চালাতো। সেই অত্যাচারের প্রতিবাদে এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1862 সালে হাওড়া স্টেশনের কুলিরা ধর্মঘট করে। 1870 সালে বরানগরের বিশিষ্ট ব্রাহ্ম নেতা শশীপদ বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের উপরে হওয়া অত্যাচার অবিচার দূর করার জন্যে এবং শ্রমিক পক্ষ সমর্থনের জন্য শ্রমজীবী সমিতি প্রতিষ্ঠা করেন। 1874 সালে এই সমিতির মুখপত্র হিসেবেই সচিত্র মাসিক পত্রিকা ভারত শ্রমজীবী প্রকাশ পাচ্ছে। প্রথম সংখ্যাতেই শ্রমজীবী কবিতা প্রকাশ পেল। সুতরাং সংগঠিত শ্রমিক আন্দোলনের ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে রইল। বাংলায় শ্রমজীবীদের নিয়ে লেখা এটাই প্রথম কবিতা। এই কবিতা পণ্ডিত শাস্ত্রীর ইতিহাস চেতনা, মানবতাবোধ এবং প্রগতিশীল মননের পরিচয়বাহী। অবশ্যই তার প্রগতিশীল মননের পরিচয়বাহী। শুধুমাত্র শ্রমজীবী মানুষের কলতান নয়, যে নারীরা ঘরে বাইরে সর্বাঙ্গীনভাবে ঔপনিবেশিকতার বেড়াজালে আবদ্ধ ছিল, সেই নারীদের জাগরণের কথা তিনি উচ্ছ্বাসে ব্যক্ত করছেন। জাগিবার বাকি কেবার, যাহারা অবলা বলে বিখ্যাত ধরাতলে, সেই নারী উঠিছে এবার, মহানন্দে হয় আগুসার। শ্রমজীবী কবিতাটি পরে আরো 7টি কবিতার সঙ্গে প্রাপ্তির বেদনা নামে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থ রূপে প্রকাশ পেয়েছিল। অবশ্য এর আগে মানে আরেকটা প্রসঙ্গ উল্লেখ করা যায়, নারী মুক্তির বাসনা কিন্তু পণ্ডিত শাস্ত্রীর বেশ কিছু লেখাতেই আমরা প্রতিফলিত হতে দেখছি। যেমন মিস কার্পেন্টার বলে একটা কবিতা রয়েছে, এটাকে প্রকৃষ্ট উদাহরণ হিসেবেই আমরা ধরতে পারি। মিস কার্পেন্টার কবিতাটা জনসেবিকা তথা লেখিকা কার্পেন্টার মিস মেরিকে নিয়ে লেখা, যিনি 4 বার ভারতবর্ষে এসেছিলেন এবং জনহিতৈষণামূলক কাজকর্ম করবেন বলে। 6 months in ইন্ডিয়া এবং লাস্ট ডেজ অফ রামমোহন রয় এই নামে তার 2টি বইও রয়েছে। এবং তিনি অনাথ ছেলে মেয়েদের সুশিক্ষার কথা ভেবে একটি বিদ্যালয় এবং কয়েকটি সংশোধনাগার স্থাপন করেছিলেন। আর বাংলায় মেয়েদের শিক্ষার আলোয়, জ্ঞানের আলোয় উজ্জীবিত করার জন্যে মিস কার্পেন্টারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্যেই শিবনাথ শাস্ত্রী এই কবিতা লিখছেন। এই কবিতায় দেখা যাচ্ছে তিনি লিখছেন, অভাগিনী বঙ্গবালা অজ্ঞান আধারে কারাগারে নিরুপায় জীবন হারায়, শুনে কি স্নেহের ভরে সাগর পারে আসিয়াছ বঙ্গ সখী উদ্ধারিতে তাই। শিবনাথ শাস্ত্রীর
বাল্য রচনা গ্রন্থতেও 1862 থেকে 1867 সালের মধ্যে লেখা কবিতাগুলো যে গৃহীত হয়েছে, সেখানে মোট 4টে কবিতা, তার মধ্যে একটা আলিপুরের মেলা, একটা মিস কার্পেন্টার, একটা জাস্টিস শম্ভুনাথ পণ্ডিত এবং আরেকটি চৈত্র মেলা। তো 1867 সালে নবগোপাল মিত্রের হিন্দু চৈত্র বা স্বদেশী মেলার পত্তন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বেশ উল্লেখযোগ্য একটা ঘটনা। এর প্রথম এবং দ্বিতীয় অধিবেশনে, প্রথম অধিবেশন হয়েছিল 1867 সালে এবং দ্বিতীয় 1868 সালে। দুটো অধিবেশনেই শিবনাথ শাস্ত্রী স্বরচিত জাতীয় ভাবোদ্দীপক কবিতা পাঠ করেছিলেন। যতদূর জানা যায় প্রথমটি চৈত্র মেলা, যে কবিতায় পেট্রিয়ট পত্রিকা ও বিডন সাহেবের উল্লেখ রয়েছে, আর শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে লিখছেন এই প্রসঙ্গে। যেটা লিখছেন সেটা আমি একটু পড়ছি। সংক্ষেপে বলিতে গেলে জাতীয় স্বাবলম্বন প্রবৃত্তিকে জাতীয় চিত্তে উদ্দীপ্ত করাই হিন্দু মেলার উদ্দেশ্য ছিল। সুখের বিষয়, এই মেলার আয়োজন দ্বারা সেই উদ্দেশ্য বহুল পরিমাণে সাধিত হইয়াছে। ইহার পরে মনমোহন বসু প্রভৃতি জাতীয় সঙ্গীত রচনা করিতে লাগিলেন, আমরা জাতীয় ভাবোদ্দীপক কবিতা রচনা করিতে লাগিলাম। বিক্রমপুর হইতে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আসিয়া আমাদের জাতীয় ভাবে যোগ দিলেন এবং আগ্রার আনন্দচন্দ্র রায় সঙ্গীত রচনা করিয়া দুঃখ করিলেন, কতকাল পরে বলো ভারত রে দুঃখ সাগর সাঁতারি পার হবে ইত্যাদি। দেখিতে দেখিতে স্বদেশ প্রেম সর্বত্র ব্যক্ত হইয়া পড়িল। খুবই সুন্দর করে লেখা এই ইতিহাসটা। 1868 সালে গ্রন্থাকারে প্রকাশ পাচ্ছে শিবনাথ শাস্ত্রীর নির্বাসিতের বিলাপ। এর আগে কবিতাটি ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছিল সোমপ্রকাশ পত্রিকায়। আর এই দীর্ঘ কবিতা 4টি কাণ্ডে লেখা। তো প্রত্যেক কাণ্ডের স্থান কাল ভিন্ন। কবিতার বিজ্ঞাপন অংশে শিবনাথ শাস্ত্রী জানালেন যে প্রায় 2 বৎসর গত হইল একজন ভদ্র সন্তান কোনো গুরুতর অপরাধে প্রায় চিরজীবনের মতো নির্বাসিত হন। তাহার যাইবার দিন তাহার ভাবী অবস্থার কথা মনে হইয়া বড় কষ্ট হইতে লাগিল। সেই উপলক্ষে গুটিকতক পংক্তি লিখিয়া সোমপ্রকাশে প্রকাশ করিলাম। আর অধিক লিখিবার ইচ্ছা ছিল না, কিন্তু সোমপ্রকাশ সম্পাদক মহাশয় বিশেষ আনন্দ প্রকাশ করিয়া অবশিষ্ট অংশ চাহিলেন। তাহার মতো লোকের সন্তোষ দর্শনে উৎসাহিত হইয়া ক্রমাগত লিখিতে লাগিলাম। এই আরো লেখা অবশ্যই প্রকাশ করতে পেরেছিলেন কবি শিবনাথ ভট্টাচার্য তথা শাস্ত্রী মহাশয়ের হৃদয়ের তলদেশে জমে থাকা পরাধীনতার গ্লানিকে। তিনি লিখছেন, আরো শুনো, ইংরাজের নাহি অধিকার এই মনোহর দেশে, সবাই স্বাধীন, সুখ ভোগে অধিবাসী সপে চিরদিন। 1876 সালে প্রকাশ পাচ্ছে পদ্য সংগ্রহ পুষ্পমালা। মোট 19টি কবিতা নিয়ে এই সংকলন। এই কাব্যগ্রন্থ মূলত স্ত্রী শিক্ষামূলক। প্রগতির পথে বিশ্ব মানবতা এবং মনুষ্য চেতনার দিকগুলি এই কাব্যগ্রন্থের মধ্যে ব্যক্ত হচ্ছে। যেমন উৎসর্গ কবিতায় লিখছেন, চাই না সভ্যতা, চাষা হয়ে থাকি, দেহ ধর্ম ধন প্রাণে পুরে রাখি, কিংবা সভ্যতা সভ্যতা করে লোক ধায়, কই তাতে সুখ মরিচিকা প্রায়। এমনকি প্রগতিশীল শিবনাথ শাস্ত্রীর মৌলবাদ বিরোধী উদার কণ্ঠস্বরও শোনা যাচ্ছে এই কাব্যগ্রন্থের মধ্যেই। শেষে ডেকে বলি মুসলমান ভাই, প্রাচীন শত্রুতা প্রয়োজন নাই, দেশের দুর্দশা দেখো হলো ঢের, তোরা তো সন্তান প্রিয় ভারতের। এইটা হচ্ছে বহুদূর নয় কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি শিবনাথ শাস্ত্রী তার আত্মচরিত বলে যে গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থে নিজেই বলছেন যে আমার রচিত পুস্তকের মধ্যে কয়েকখানি আমার নিজের বিশেষ প্রিয়, তন্মধ্যে
পুষ্পমালা একখানি, ইহাতে আমার অনেক প্রাণের কথা আছে। কাজে পুষ্পমালা কাব্যগ্রন্থের মধ্যে, যে কাব্যগ্রন্থে এতখানি প্রগতিশীল চেতনা আমাদের পাঠক চিত্তে ধরা দিচ্ছে, সেই কাব্যগ্রন্থ যদি কবির প্রাণের কথা হয়ে থাকে, তাহলে সেই কবি যে অবশ্যই প্রগতিশীল সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। 1887 সালে জ্যেষ্ঠ কন্যা হেমলতাকে উৎসর্গ করে প্রকাশিত হয় হিমাদ্রি কুসুম নামে আরেকটি পদ্যগ্রন্থ। এর কিছুটা অংশ হিমালয় বাসকালে লেখা বলে কবি নিজেই দাবি করছেন, মানে কার্শিয়াংয়ে ছিলেন তখন। তো এই পদ্যগ্রন্থের কবিতাগুলোর প্রত্যেকটি কয়েকটি করে দলে বা স্বর্গে বিভক্ত। বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি স্বদেশপ্রীতি এবং সমাজ সচেতনতা ধরা দিয়েছে। যেমন দারিদ্র্যে প্রজারা মগ্ন, রাজ্যেশ্বর যারা, পরদেশে পরভূমে স্বার্থের কারণে, কিছুকাল তরে হেথা আসে যায় তারা, মরিলে দেশের প্রজা তাদের পরাণে, লাগে না ভগিনী তাই দেখে অশ্রুধারা, নাহি জাগে লুটে লয় যে পারে যেমনে। শিবনাথ শাস্ত্রী বেশ কিছু শিশু পাঠ্য কবিতাও লিখেছেন, যেমন 1302 থেকে 1307 বঙ্গাব্দ পর্যন্ত শিবনাথ শাস্ত্রী সম্পাদিত মুকুল পত্রিকা প্রকাশ পাচ্ছে। মুকুল পত্রিকার একটা ট্যাগলাইন ছিল, বালক বালিকা দিগের উপযোগী সচিত্র মাসিক পত্র, এই ট্যাগলাইন দিয়ে। তো শিবনাথ শাস্ত্রীর কাব্যভুবন সম্পর্কে আমরা যেটুকু কথা বলছি, তার বাইরেও শিবনাথ শাস্ত্রীর অনেকখানি ভূমিকা রয়েছে, সমাজ সংস্কারক হিসেবে, লেখক হিসেবে, প্রগতিশীল কবি হিসেবে এবং সর্বোপরি একজন প্রগতিশীল মননের মানুষ হিসেবে। তো শাস্ত্রীজির লেখা নানান উপন্যাস, গল্প, প্রবন্ধেও তার প্রগতিশীল মনের ছোঁয়া লেগেছিল। এই বিষয়টা অবশ্যই একটা স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। একথা খুব, মানে এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনার মধ্যে ঢুকতে পারছি না এই মুহূর্তে। তবে এই কথা স্মৃতিধার্য যে বাঙালি মননে নবজাগরণের যে সূচনা রাজা রামমোহন রায় কিংবা বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে ঘটেছিল, শিবনাথ শাস্ত্রী ছিলেন তার যোগ্য উত্তরসূরি। 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুর দিকে শিক্ষিত মেয়েদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ ছিল বাঙালিদের একাংশের বিনোদনের খোরাক। অথচ ওই সময়ে দাঁড়িয়ে শিবনাথ শাস্ত্রী নির্দ্বিধায় অভিবাদন জানিয়েছেন শিক্ষার আলোয় উজ্জ্বল মেয়েদের। অবশ্য এই বিষয়ে একই পংক্তিতে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কিংবা দুর্গামোহন দাস বা আনন্দমোহন বসু এদের নাম না করলে বেশ খানিকটা অসম্পূর্ণতা থেকেই যায়। তো সেই বিচারে রামতনু লাহিড়ী, শশীপদ বন্দ্যোপাধ্যায়দের অবদানও কিছু কম ছিল না। শুধু মেয়েদের সমশিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তা অনুভব করাই নয়, ওই কাল পর্বে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের প্রতি সহমর্মিতা এবং মালিক শ্রেণীর বিরুদ্ধে শ্রমজীবীদের অধিকারের লড়াইকে একান্ত প্রয়োজন বলে বিচার করবার মতো এই যে প্রগতিশীল এবং যুক্তিবাদী মন শিবনাথ শাস্ত্রীর ছিল, এটাই আমাদেরকে অনুপ্রাণিত করে। কবিতা তথা বিবিধ সাহিত্য চর্চায় শিবনাথ শাস্ত্রীর ইতিহাস চেতনার বিবিধ পরিচয় পাওয়া যায়। আর ইতিহাস চেতনা ছাড়া কিন্তু একজন মানুষ প্রগতির পথে এগিয়ে যেতে পারেন না। এবং এই ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায় বলেই বাংলা সাহিত্যে প্রগতি চেতনার ধারায় শিবনাথ শাস্ত্রীর সমাজ সচেতন কবিতাগুলির গুরুত্ব অপরিসীম, এবং এই কবিতাগুলি গুরুত্ব সহকারে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার মনে হয়। আজ এ পর্যন্তই, আর দীর্ঘায়িত করছি না, আমার আলোচনা এখানেই ইতি টানছি। নমস্কার। যান্ত্রিক বিপর্যয় বোধহয় বড় বেশি হলো, শোনা গেছে কি কিছুটা?
না না শুভময় স্যার ম্যাডাম, শোনা গেছে। মাঝখানে একটু খালি ডিস্টার্ব হচ্ছিল, না হলে পরে ঠিকঠাক শোনা গেছে। খুব ভালো হয়েছে। ধন্যবাদ। শুভময় স্যারের বোধহয় মাইকটা অফ ছিল, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাই। মাঝে মাঝে একটু হচ্ছিল আপনার, ঠিকঠাক আছে। ধন্যবাদ ম্যাডাম। আসলে আমি আজকে যে জায়গায় আছি এটা একটু হ্যাঁ, ভেতরের আপনি দিক। বলেছেন, সবটাই ম্যাডাম বলেছেন। আর সবচেয়ে বড় আমাদেরই যেটা হচ্ছে, আমরা মানে গতকালই ম্যাডামকে ইনফর্ম করেছি। তো তার মধ্যে ম্যাডাম বাড়িতেও ছিলেন না, বাইরে থেকে আমাদের এই অনুরোধে মানে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছেন, এবং আমাদের যে সমস্যাটাকে অনেকটাই তিনি কমিয়ে দিয়েছেন। যাই হোক। না, আপনাদের এই উদ্যোগটা আমার এতটাই আকর্ষণীয় লাগলো যে আমি আসলে লোভ সামলাতে পারলাম না। তো না না উদ্যোক্তাদের ম্যাডাম, প্রতি আমার কৃতজ্ঞতা তো রয়েছেই যে এরকম এক জায়গায় আলোচনার সুযোগ দেওয়ার। এসব আলোচনা তো সচরাচর হয় না। মানে এই একটা বড় সুযোগ যে যতই কম সংখ্যায় আমরা থাকি না কেন, কিছুটা আলোচনা তো না হচ্ছে। ম্যাডাম, একটা সময় আমি দেখছিলাম 35-40। আজকে একটু কি নিউ মানে 31 আছে, তো ওই জন্য হ্যাঁ, একটু কম, না হলে মোটামুটি আমাদের থাকে। হ্যাঁ, যাই হোক, ম্যাডামের অত্যন্ত মূল্যবান এই বক্তব্যে আমরা অবশ্যই সকলে ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। তো ম্যাডাম প্রথমেই ওনার যে বিষয়, শিবনাথ শাস্ত্রীর কবিতায় প্রগতি ভাবনা, এই প্রগতি ভাবনা বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন। যে প্রগতিশীল বলে আমরা কাদেরকে বলবো, কোন কবিকে, কোন মহাপুরুষদেরকে আমরা প্রগতিশীল বলবো। তো এছাড়াও শিবনাথ শাস্ত্রীর লেখার মধ্যে তিনি যে মানে আমরা আমাদের মধ্যে একটা ধারণা, বিশেষত পশ্চিমবাংলার মানুষের মধ্যে থাকে, যে কমিউনিস্টদের সময় থেকে আমাদের এই প্রগতিশীল এই যে শ্রমজীবী চিন্তনটা এসছে, কিন্তু ম্যাডাম অত্যন্ত পরিষ্কার ভাষায় ওটাকে স্পষ্ট করলেন যে তার আগে থেকেই আমাদের বঙ্গীয় মনীষীদের মধ্যে এই বিষয়টা আমাদের এসছে, যে শ্রমজীবী কবিতা অত্যন্ত। আরেকটা যেটা কোইন্সিডেন্স ম্যাডাম দেখানোর চেষ্টা করলেন, আমরাও ভাবছিলাম যে কাকতালীয় ব্যাপারটা, সেই সময় না ইন্টারনেট আছে বা অন্যান্য কোনো সাধন নেই, কিন্তু এক প্রান্তে থেকে সেই কবিতার সাথে হুবহু আরেকটা কবিতা আমাদের এখানকার কবিতা মিলে যাচ্ছে। তো অবশ্যই ম্যাডাম আপনি মানে শিবনাথ শাস্ত্রী মহোদয়ের যে নারী মুক্তির যে বাসনা, স্ত্রী শিক্ষার জন্য তার যে চেষ্টা, স্বদেশ প্রেম, অভাগিনী বঙ্গবালার হৃতগৌরব পুনরুদ্ধারের চেষ্টা, ইংরেজের নাহি নিস্তার, এই ধরনের যে বাক্য প্রয়োগের দ্বারা কবিতার যে লাইন, সত্যি আমাদের মধ্যে এই বিষয়গুলো ভাবায়। তো মূলত আমাদের যারা অবঙ্গীয় যেনারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলি, যে শিবনাথ শাস্ত্রী, আমরা বিদ্যাসাগর প্রভৃতিকে যতটা চিনি, শিবনাথ শাস্ত্রীর সাথে এতটা মনে হয় পরিচিত নই। তো শিবনাথ শাস্ত্রীকে ওভারঅল যদি আমরা দেখি, তিনি একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক এবং সর্বোপরি ব্রাহ্ম ধর্মের যিনি প্রচারক ছিলেন। সময় হচ্ছে 1847 থেকে 1919। 24 পরগনার কোনো একটি গ্রামে তার জন্ম, মাতুলালয়ে জন্ম হয়েছিল, পৈতৃক বাড়ি মজিলাপুর নামক স্থানে। তো সোমপ্রকাশ পত্রিকার যিনি প্রকাশক ছিলেন, তার নিজের ভাই দ্বারকানাথ বিদ্যাভূষণ। এইরকম কিছু সকলের অবগতির জন্য আমি একটু মানে করছি। ম্যাডাম এক অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে, বিশেষ কবিতায় মূলত আমরা দেখলাম যে শিবনাথ মহোদয়ের সব দিকেই তার কিন্তু অবাধ গতি ছিল। কাব্যশাস্ত্রের যে বিভিন্ন ধারাগুলো আমাদের থাকে, তার প্রত্যেক দিকেই তার অবাধ গতি ছিল। তো বিশেষত কবিতার প্রসঙ্গ উত্থাপন করে ম্যাডাম আমাদেরকে সমৃদ্ধ করলেন। যদি আমরা সামনের দিকে এর পরে কোনো অনুষ্ঠানে ম্যাডামকে পাই, তাহলে শিবনাথ শাস্ত্রীর অন্যান্য দিকগুলো বিষয়েও আমরা আলোচনা করব, এই আশা রাখছি। তো সর্বোপরি আমরা সময় প্রায় শেষ প্রান্তে উপান্তে এসে দাঁড়িয়েছি, তাই সভাপতি মহোদয়ের কাছ থেকে আমরা একটু অধ্যক্ষ ভাষণ শুনবো, তারপরে আমরা আমরা শেষ করব সভাটি। স্যার। আমার আরো এখানে কিছু বলার নেই, যেহেতু ম্যাডাম খুব সুন্দরভাবে এখানে শিবনাথ শাস্ত্রীর যে ভাবনা এবং তার কবিতার মধ্যে যে মানে যে সমস্ত
চিন্তা চেতনাকে তিনি সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। এই জন্য মানে শিবনাথ শাস্ত্রীর রচনাগুলি শুধু বাংলা সাহিত্য এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে অনন্য অবদান রেখেছে। তার লেখাগুলি পড়লে হয়তো ম্যাডাম ওগুলো নিশ্চয় ওনারা পড়ছেন। তৎকালীন সমাজ ব্যবস্থা এবং সংস্কার আন্দোলনের গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়, যেটা ম্যাডামের বক্তব্য থেকে আমরা বলতে পারি। এবং তার যে সমস্ত কবিতা, এই যেমন উনি বললেন যে শ্রমজীবী কবিতা, এবং যেটা কি আসন্ন যুগান্তরের বার্তা, অর্থাৎ যে ভবিষ্যতে আমাদের শ্রমিক বা আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে হওয়া উচিত, এই সমস্ত বার্তা সেখানে নিহিত আছে। এবং নির্বাসিতের বিলাপ এবং এই যে সমস্ত সুন্দর সুন্দর কবিতা তার ম্যাডাম এখানে উপস্থাপনা করলেন, এখানে তার নারী শিক্ষা এবং মুক্তি, সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা এবং বিধবা বিবাহের প্রসঙ্গ এবং সবকিছু এখানে প্রতিফলিত হয়েছে। এই জন্য আমি আমার বিবেকানন্দ লোক সংসদ পক্ষ থেকে ম্যাডামকে অনেক অনেক সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা সময়ের অভাবে আজকে হয়তো সম্পূর্ণ শুনতে পারছি না, হয়তো আবার কোনোদিন আমরা ম্যাডামকে আমন্ত্রণ জানাবো। তিনি অবশ্যই আমাদের এখানে এসে শিবনাথ শাস্ত্রীর বিষয়ে আরো অনেক কিছু তথ্য সম্বলিত তথ্যপূর্ণ বা বিষয়কে উপস্থাপন করবেন। এইটুকু বলে আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার এই অধ্যক্ষ ভাষণেও আমরা কৃতার্থ হলাম, সমৃদ্ধ হলাম। এখন ঔপচারিক ধন্যবাদের সময়, ধন্যবাদ জ্ঞাপনের সময়। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট ইংরেজি সাহিত্যের অধ্যাপক ডক্টর শান্তনু গাঙ্গুলি মহোদয়। উনি আমাদের বিবেকানন্দ লোক সংসদের স্থায়ী সদস্য এবং অত্যন্ত সক্রিয়। তিনিও সমাজের মানে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি বলে আমরা জানি। ওনাকে আমরা অনুরোধ করছি, আপনি স্যার প্লিজ আমাদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আপনি সমৃদ্ধ করবেন।